অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক আতা সরকারের সঙ্গে। এবারের বইমেলাটি আপনার কেমন লাগছে? এবারের বইমেলা নানান কারণে নানানভাবে তাৎপর্যপূর্ণ। এক নম্বর হলো যে এই বইটি যে কোনো গোষ্ঠীবদ্ধতার রাহ থেকে অনেকখানি মুক্ত হয়েছে। তারপরও আমি বলবো যে মত প্রকাশের স্বাধীনতা, কোটারি বহির্ভূত বিষয়, যে কোটারি বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে, এত বড় আন্দোলন হয়েছে, যাকে বলা হচ্ছে বিপ্লব, যাকে বলা হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতাকে আরো বলিষ্ঠ করতে হলে প্রয়োজন হলো মত প্রকাশের স্বাধীনতা, যে কোনো মতের অভিমত ব্যক্ত করার অধিকার। এই অধিকার যদি আমাদের মাঝখানে প্রচলিত থাকে এবং সেটা যদি বইমেলায় প্রতিফলিত হয়, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াবে। আমরা আশা করি বইমেলা থেকে আমরা সেই তাৎপর্যটি খুঁজে পাবো। এখানে আমরা আমাদের কথা আমরা নিজেরা বলবো, সেখানে বাধা দেওয়ার কেউ আসবে না। কোটারি মুক্ত আন্দোলন কোটারিভুক্ত যাতে না হয়ে ওঠে, সেদিকে আমাদেরকে সজাগ রাখার দায়িত্ব আমাদের সবার। যারা আন্দোলন করেছেন তাদের, যারা সমর্থন জানিয়েছেন তাদের, এবং এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে সতর্ক থাকাও আমাদের জন্য প্রয়োজনীয়। বইমেলা থেকে আমি সে শিক্ষাটাই বারবার নিতে চাই। বইমেলাকে নিয়েও কিছু কিছু বিতর্ক তোলার চেষ্টা হয়েছে, কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে, যে ঘটনাগুলো নোংরামি, স্বাধীনতার অপব্যবহার। এই অপব্যবহার অবশ্য আমরা চাই না। বর্তমানকালের সাহিত্য সময়কে ধারণ করছে কিনা, আপনি লেখক হিসেবে অভিব্যক্তিটা জানতে চাই। আমি মনে করি আমার যতটুকু পঠন পাঠন আছে, আমাদের চাইতে অনেক তীর্য, অনেক শার্প হলো এই প্রজন্মের লেখকরা এবং আমাদের পরবর্তী প্রজন্মের লেখকরা। আমাদের প্রজন্ম বা আমাদের পূর্ববর্তী প্রজন্মের একটা সুবিধা ছিল, তাদের লেখাগুলোর মূল্যায়িত হওয়ার সুযোগ ছিল। সেখানে মূল্যায়নের জন্য যথাযথ সমালোচক ছিলেন, এই বইগুলো নিয়ে আলোচনা হতো। দুর্ভাগ্য পত্রপত্রিকাগুলো তো দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ রচিত হতো এক একটি বই প্রকাশের পরপরই সেই বইকে কেন্দ্র করে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল এই বইগুলো নিয়ে আলোচনার ধারাটি ক্রমে সীমিত হয়ে যাচ্ছে। এটা বই পরিচিতির ধারায় যুক্ত হচ্ছে। শুধুমাত্র কয়েক লাইনে কোনো বইয়ের, কোনো লেখকের পরিচিতি লিপিবদ্ধ হয় আমাদের সমালোচকদের কাছে। সেই মাত্রায় সমালোচকও এখন নাই, যার জন্যে এখনকার যে সাহিত্যগুলো হচ্ছে, যে কীর্তিগুলো হচ্ছে, যে রচনাগুলো তৈরি হচ্ছে, সেগুলো যথাযথ মূল্যায়নের জন্যে কোনো মূল্যায়ন লেখক নেই, সমালোচক নেই। আরও বেশি সমালোচনা সাহিত্য গড়ে ওঠা দরকার, সমালোচনার দিকে মনোযোগ দেওয়া দরকার। তাহলেই আমাদের সাহিত্য যথাযথভাবে এগিয়ে যেতে পারবে। এবং এই সময়ের কেই ধারণ করছে আমাদের লেখকরা। কিছু আমাদের যুগে একটা প্রবণতা ছিল পাশ্চাত্যের অন্ধ অনুকরণের মাধ্যমে অ্যাডাপ্টেশন সাহিত্য তৈরি করা এবং এক্সপেরিমেন্টের নামে দুর্বোধ্যতা সৃষ্টি করা। এই মোহগুলো কিন্তু কেটে গিয়েছে। আধুনিকতাকে যেমন ধারণ করছে, আমাদের আধুনিক মনন, আমাদের সমাজের আধুনিক মনন, আমাদের যুগের আধুনিক মনন, সেই মননকেই ধারণ করে এখনকার সাহিত্য হচ্ছে বলে আমি মনে করি। এই সাহিত্যে মূল্যায়ন করার যথেষ্ট উপকরণ রয়েছে। বইমেলাতে তো অনেক বই প্রকাশ হচ্ছে, কিছু কিছু বই সম্পাদনা ছাড়াই বের হয়। তো বড় বড় প্রকাশনা সম্পাদনা পরিষদ থাকে, ছোট ছোট প্রকাশনাদের সম্পাদনা পরিষদ নাই। তা আপনি কি মনে করেন একটা বই বাজারে আসার আগে সম্পাদনার গুরুত্বটা কতটুকু? একটি বইয়ের সম্পাদনার অপরিহার্য বিষয় আছে, অপরিহার্য আছে। একজন লেখক যখন লেখেন তখন তিনি অন্ধের মতো লেখেন, তিনি লিখেই যান, লিখেই যান। সেই লেখায় হয়তো কিছু অসঙ্গতি থাকতে পারে, কিছু ত্রুটি থাকতে পারে, হতে পারে অসম্ভব প্রতিভাবান লেখক নিজেই পরবর্তীতে সেই বইটির সম্পাদনা নিজেই করতে পারেন। কিন্তু বইয়ের সম্পাদনা খুবই প্রয়োজনীয়, সেটা লেখকই করুন কিংবা বাইরের লোকই করুন। যে কোনো বই ধারাবাহিকতা রক্ষার জন্যে, মান উন্নয়নের জন্যে তার
সম্পাদনা থাকা প্রয়োজন। যত ছোট প্রকাশকই হোক না কেন, ভাড়া করে হলেও তাকে সম্পাদক নিয়োগ দেওয়া উচিত। কন্ট্রাক্ট বেসিসে, চুক্তিভিত্তিতে সম্পাদককে তারা ব্যবহার করতে পারে। ছাপাখানা খরচ বহন করছে, কাগজের খরচ বহন করছে, বাধাইয়ের খরচ বহন করছে। সম্পাদনার জন্য কি অল্প কিছু পয়সা কি খরচ করা যাবে না? সেটা আমি মনে করি যে বই প্রকাশকের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পাদনা। সম্পাদনা হলে বইটি যথেষ্ট মানসম্পন্ন হবে এবং লেখকও যথাযথ গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। এইভাবে লেখক বিদ্বৎ সমাজে তার আসনটিকে পোক্ত করে নিতে পারবে। লেখক নিজেও বুঝতে পারবে যে কোন কোন কাজে তাকে সচেতন হতে হবে। সুতরাং সম্পাদনার গুরুত্ব সবসময় আছে, সবসময় থাকবে। বাংলা সাহিত্যকে কিভাবে বিশ্ব সাহিত্যের দরবারে তুলে নেওয়া যায়? বাংলা সাহিত্যটা আমাদের দেখা গেলো বাংলাদেশ অথবা কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে অনেকটা সীমাবদ্ধ থাকে। আন্তর্জাতিক পর্যায়ে মানুষ অনেক সময় সেই সাহিত্যটা জানতে পারে না, বুঝতে পারে না, এবং লেখার মানটাও সেই সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য মানের হয়ে উঠছে না। এই ব্যাপারে লেখক হিসেবে আপনার অভিব্যক্তিটা জানতে চাই। আমার এ বিষয়ে পরিষ্কার ধারণা হলো, বাংলা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য লেখকরা যেভাবে লিখছেন সেটাই বিশ্বমান। সেটাকেই আমি মর্যাদাশীল মান বলে মনে করি। আমার দেশে আমি যেরকম নেতৃত্ব আশা করি, যেরকম সমাজ আশা করি, যেরকম নেতৃত্ব বিদ্যমান, যেরকম সমাজ বিদ্যমান, তার চাইতে উন্নততর সমাজ তৈরি হবে আমরা এটা স্বপ্ন দেখতে পারি। কিন্তু এই সমাজ এবং যুগ থেকে তো সাহিত্য বিচ্ছিন্ন নয়। সুতরাং আমার সাহিত্য যা রচিত হবে আমার সমাজকে কেন্দ্র করেই, আমার সময়কে কেন্দ্র করে, আমার যুগকে কেন্দ্র করে, আমার যোগ্যতার মাপকাঠি মনে করি। এবং যা বিশ্বের পরিমণ্ডলেই আমরা যেহেতু অবস্থান করছি, আমরা যা লিখছি তাই বিশ্বমানের লেখা। আমাদেরকে মনে রাখতে হবে লাতিন আমেরিকার দেশগুলো দরিদ্র যুক্ত দেশ, কিন্তু তাদের সাহিত্য তাদের সমাজকে চিত্রিত করে, অঙ্কিত করে বিশ্বমানের মর্যাদা পেয়েছে। আমি আমার সমাজে বসবাস করে ইউরোপীয় সমাজের চিত্র তো আঁকতে পারি না, ইউরোপীয় মননকেও আঁকতে পারি না। আমার মননকে যদি আমি যথাযথভাবে তুলে ধরি এবং প্রকাশ করতে পারি এবং সেটা যদি সঠিকতার মাপকাঠিতে করতে পারি, তাহলে সেটাই বিশ্ব সাহিত্যের মর্যাদা লাভ করবে। এবং সেখানেই আমি আমার এক্সপেরিমেন্টের বিভিন্ন ধারাকে পরিচালিত করতে পারি। সাহিত্য পুরস্কার নিয়ে অনেক সময় অভিযোগ ওঠে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অথবা বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে, 21 পদক পুরস্কার, সেক্ষেত্রে যে অভিযোগগুলো দেখা যায়, তো এই জায়গাটা তো একটা পবিত্র জায়গা। তো এই পুরস্কারের জায়গাটাও একদম সঠিক নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দেওয়ার জন্য কতটুকু গুরুত্ব, এবং একজন লেখক হিসেবে আপনার অভিব্যক্তি জানতে চাই যে এটা কিভাবে নির্বাচন করা উচিত এবং কেমন হওয়া উচিত। আমাদের দেশে পুরস্কার নিয়ে অনেক লম্বা চওড়া কথা হয়েছে, অনেক বক্তব্য হয়েছে, অনেক ভূমিকা পালনও হয়েছে এবং অনেক কথাবার্তা হয়েছে। যেমন ধরা যাক, আমি একেবারে আদিকাল থেকে আসি, পাকিস্তানি শাসন ব্যবস্থার সমালোচক এবং পুঁজিবাদের ব্যবস্থার সমালোচনায় আমাদের বিদ্বৎ সমাজের লেখকরা অনেকেই ছিলেন। কিন্তু আদমজি ইস্পাহানিরা যখন সাহিত্য পুরস্কার দিতেন, সে পুরস্কার কেউ কিন্তু প্রত্যাখ্যান করেন নাই পুঁজিবাদীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন বলে। তারা কিন্তু সানন্দেই সেই পুরস্কারগুলোকে গ্রহণ করেছেন। আমি এই দ্বৈত সত্তার বিষয়টি আজও আমার কাছে পরিষ্কার নয়। আর আমাদের এই প্রাতিষ্ঠানিক যে পুরস্কারগুলো, একজন লেখক তো পুরস্কারের জন্য লেখে না। একজন লেখক লেখে তার নিজের প্রয়োজনে, নিজের বোধ থেকে, নিজের চিন্তাধারা প্রকাশের জন্য, নিজের ভাবনাকে প্রকাশ করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য। সেখানে পুরস্কার তার কোনো প্রত্যাশা থাকতে পারে না। পুরস্কারের জন্য লেখেন এমন কোনো লেখক আমি আজ পর্যন্ত পাইনি। একজন লেখক যখন লিখবেন, তার লেখাটি যখন, তার সাহিত্য কর্ম যখন যথাযথ সম্মান পাওয়া যোগ্য হবে,
তখন তাকে যে কোনো প্রতিষ্ঠান সম্মানিত করতে পারে, সম্মানিত করে সেই প্রতিষ্ঠানই সম্মানিত হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা লেখকদেরকে পুরস্কার করে দিয়ে মনে করি যে আমরা লেখককে সম্মানিত করলাম। হ্যাঁ, আমরা সম্মানিত লোকরা লেখককে অনুদান প্রদান করলাম। এমন অবস্থা হয়েছে প্রাতিষ্ঠানিক পুরস্কারগুলোর ক্ষেত্রে রোগগ্রস্ত অসুস্থ ব্যক্তি, তার চিকিৎসার অর্থের প্রয়োজন, তাকে পুরস্কার দিয়ে সেই অর্থের সংস্থান করা হয়েছে। এইরকম ঘটনা হয়েছে। আর পুরস্কার নিয়ে তো শেষের দিকে এমনও ঘটনা হয়েছে যে কোনো পানাহারের রেস্টুরেন্টে নাকি খুব জমজমাট হয়ে ওঠে এই পুরস্কার প্রদানের আগ দিয়ে। আর্থিক লেনদেনেরও অভিযোগ পাওয়া যায়। এগুলো দুর্নীতির বিষয়। দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলো তদন্ত করে দেখতে পারে। সুতরাং পুরস্কারটি কোনো গৌণ ব্যাপার না। একজন বহু বিখ্যাত লেখক পুরস্কার পাননি, এরকম কয়েকজনের নাম অবলীলাক্রমে বলা যেতে পারে, কিন্তু সাহিত্যে তারা কিন্তু কীর্তিমান হয়েই রয়েছেন। কীর্তিটাই হলো মূল বিষয়। পাঠক সেই সাহিত্যকে কিভাবে গ্রহণ করছেন, তাদের কাছে আদৃত হচ্ছে কিনা, সেটাই বিষয়। কয়েকজন পদাধিকার বলে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সামনে চেয়ারে বসিয়ে তাদের পেছনে দাঁড়িয়ে পুরস্কার প্রদর্শন করে ছবি তোলা কোনো সম্মানজনক বিষয় নয়। আগামী বইমেলাটা আপনি কেমন দেখতে চান? আচ্ছা, বইমেলা শুরুর কথাটাই বলি। 21শে ফেব্রুয়ারি 1952 সালে ভাষা আন্দোলন হলো। ঠিক 1953 সালেই একটা সংকলন প্রকাশিত হয়। সংকলনের নাম হলো 21শে ফেব্রুয়ারি। সম্পাদক ছিলেন কবি হাসান হাফিজুর রহমান। এই সংকলনটি কিন্তু তৎকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে পরবর্তী সময়কালে ফেব্রুয়ারি মানেই হলো সংকলনের কালো ব্যাজ ধারণ করা, মিছিল যাওয়া, অংশগ্রহণ করা, মিছিল শোভাযাত্রা করা, শহীদ মিনারে শহীদের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা এবং পাড়ায় পাড়ায় লিটল ম্যাগাজিন প্রকাশ করা। সেই উদ্দীপনাটা কিন্তু এখন অনেক সীমিত হয়ে গেছে। এখন বই প্রকাশে যত হিড়িক দেখি, সেই লিটল ম্যাগাজিন কিন্তু আর বেরোয় না। সেই তরতাজা তারুণ্যের স্পর্ধাও এখন ওইভাবে দেখা হয় না। সেই স্পর্ধাটা আবার ফিরে আসুক, এটাই প্রত্যাশা করি। এবং বইমেলা যেন সৌহার্দ্যের প্রতীক হয়, সৌহার্দ্যের প্রতীক নয়, বই কেনারও প্রতীক হয়। বই, অঢেল বই, মানে বইয়ের হাট, সবচাইতে বড় বইয়ের হাট, পৃথিবীর সবচাইতে বড় বইয়ের হাট হয়ে উঠুক, এটাই কামনা করি। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।